আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হয়ে যাবে। মির্জা ফখরুল ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা করছে একটি চক্র। অবিলম্বে তফসিল ঘোষণার দাবি। যারা বলে গণভোট সংবিধানে নেই তারা ফ্যাসিবাদী আমলকে সমর্থন করে। হামিদুর রহমান আজাদ ৫ দফা দাবিতে কাল পল্টনে সমাবেশ করবে ৮টি ইসলামী দল। নির্বাচন পেছালে দায় নিতে হবে বিএনপি জামায়াতকে, বললেন এনসিপি নেতারা। জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলে আন্দোলনের হুঁশিয়ারি। গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। রিজওয়ানা হাসান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি প্রেস সচিবের। এবং বাগেরহাটের ৪টি সংসদীয় আসন নিয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের। গাজীপুরের ৫টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা। জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে সতর্ক করে অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, একটি চক্র ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গণহত্যার সাথে জড়িতদের সাথে কোনো আপোষ নয়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গত কয়েকদিন ধরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় তিনি শেষবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন ঘোষণা দিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, যে দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইলে হবে তো, মুক্তিযুদ্ধের মঞ্চে উঠতে হবে তো। এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, গত ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সফল পরিণতি হয় জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই অগস্ট কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। পরে রক্তাক্ত ৩৬ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত প্রামাণ্য ফটো অ্যালবাম উদ্বোধন করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ৮টি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আগামীকাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে ৮টি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে। আলোচনায় সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়
ব্রিফিং থেকে। রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন, এটা বোঝা যায়। নাম্বার 2 হচ্ছে, আমিও তাহলে একটা কথা বলতে পারি, 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা, 26 সালকে 5 বছর পূর্তি হয়। ফ্যাসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন? হ্যাঁ, আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে 5 বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক আলোচনায় এ হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদ ও গণভোট প্রশ্নে দুই দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, বিএনপি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে আন্দোলনে নামবে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আনুষ্ঠানিকভাবে জানানো জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে না পারায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে নির্বাচন আয়োজনে অযোগ্য মনে করে বক্তব্য দেন এনসিপির নেতারা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না, সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন পেছালে এর দায় নিতে হবে বিএনপি ও জামাতকে। আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভোটের জন্য বিএনপি ও জামাত আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। বিএনপিকে সংস্কারের পক্ষে থাকারও আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন, তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ। বিএনপি যদি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পায়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় এখন দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার, যা মানতে হবে সব দলকে। সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে সরকার। তবে দেশে অস্থিরতার জন্য শেখ হাসিনার নির্দেশে কাজ করছে বিভিন্ন গ্রুপ, যা শক্ত হাতে প্রতিহত করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছিল সরকার, কিন্তু ফলাফল শূন্য। উল্টো পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি ও জামাত। সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুলে বাঁকা করব। একটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। পরিবেশ উপদেষ্টা বলছেন, বিষয়টি নিয়ে আর সময় নষ্ট করবে না সরকার। আলোচনা হবে না কোনো দলের সাথে, দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনি। সরকার একটা সময় দিয়েছে তো, যে আপনারা 7 দিনের মধ্যে বসেন।
তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, শেখ হাসিনার নির্দেশে দেশে অস্থিতিশীলতার চেষ্টা চলছে, তবে সতর্ক রয়েছে সরকার। আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি। এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে আবারও জানান তিনি। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানান ভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের পথে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী গণহত্যাকারী নেতারা মনে করছেন যেন আবারও 2006 সালের 28 অক্টোবর ফিরে এসেছে। তারা কল্পনা করছে দিবালোকে 1 ডজন মানুষ হত্যার পর হাজার হাজার গুন্ডা নিয়ে ঢাকার রাস্তায় দখল করে নেবে, কিন্তু এটা এখন নতুন বাংলাদেশ। তিনি আরো বলেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো সমাবেশ আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সাথে বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল। তারা হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। 4টি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিতেও অংশ নেন, কিন্তু নির্বাচন কমিশন বাগেরহাটকে 3 আসনে ভাগ করে গত 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। পরে গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। খতিয়ে দেখে আদালত মনে করেছেন যে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন সেটা আইনের ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন, সুতরাং আদালত এটা স্যাটিসফাইড করে বাগেরহাটের 4টি সিট পুনর্বহালের জন্য আদেশ প্রদান করেছেন। আদালত আরো বলেছেন, যেহেতু আইনে আছে যদি ডিলিমিটেশন অনুযায়ী নির্বাচন না করা যায় তাহলে মানে ইমিডিয়েট আগে নির্বাচনে যেভাবে ছিট ছিল সেভাবে নির্বাচন করতে হবে। সুতরাং গাজীপুরে 2024 সালে নির্বাচনের সময় যে বিন্যাসটা ছিল সেভাবে নির্বাচন হবে এবং বাগেরহাটে 2024 সালে যে 4টা সিট ছিল এইভাবে নির্বাচন হবে আগামী ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। প্রবাসী ভোটারদের নির্বাচনের 20 দিন আগে ভোট দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হলে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের প্রতিনিধি ও প্রবাসী বাঙালিদের সাথে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী ইতোমধ্যে আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন। এমন অবস্থায় আমাদের তো কিছু সীমাবদ্ধতা নিয়েই কাজ করতে হচ্ছে, সো এইগুলো সিস্টেম লস কিছু থাকবে। ফর দ্য ফার্স্ট টাইম লেট আস হোপ অ্যান্ড প্রে যে আমাদের ফার্স্ট টাইম অনুশীলনটা যেন সাকসেসফুল হয়, আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যায় যেন ভোটটা দিতে পারি। নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, তাই সুষ্ঠু ও সুন্দর ভোট আয়োজনে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লা বোর্ডের অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন
কর্মকর্তারা। এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের পক্ষপাতমূলক নির্বাচনের কলঙ্ক মুছে দিতে চায় কমিশন। আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। আমরা প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি। জুলাই গণ আন্দোলনের অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ হবে জানুয়ারির মধ্যে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। পাশাপাশি 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ক্ষণ ঘোষণার দিনে ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলার 12তম সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের 2টো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে। মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নাই, দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। আজকে 12 নম্বর সাক্ষী হয়েছে। আমরা আশা করছি যে 30 থেকে 35 জন সাক্ষী দিয়ে মামলা ক্লোজ করব। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। টানা 3য় দিনের মতো সারা দেশে কর্মবিরতির পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, 10ম গ্রেড বাস্তবায়ন ও পুলিশি হামলার বিচার করা না হলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া কর্মসূচি পালন করবেন। এদিকে বিকেলে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে শিক্ষকদের বৈঠকের কথা রয়েছে। তবে 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক খায়রুন নাহার লিপি বলেন, দাবি পূরণ হলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শ্রেণীকক্ষ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক। দিনে তপ্ত রোদ আর রাতে ঠান্ডা উপেক্ষা করেই চলছে তাদের লাগাতার অবস্থান। 10ম গ্রেড বাস্তবায়ন, বিভাগীয় পদোন্নতি ও পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচিতে বিপর্যস্ত শিক্ষকরা। 17,000 টাকা, এটা আমাদের যে আমার পেট ছিল না। আমাদের দেখা যায় যে আমরা যখন স্কুলে যাওয়ার সময় চিন্তা থাকে আমাদের বিকল্প একটা কিছু করতে হবে। এসডিজি কলেজে 4 নম্বরে আছে যে কোয়ালিটি এডুকেশন কামস ফ্রম কোয়ালিটি টিচার। শিক্ষা অফিসের যে ইওডি মানে হেড ক্লার্ক ছিলেন, তিনি 10ম গ্রেডে আছেন। মানুষ গড়ার কারিগর আমরা 3য় শ্রেণীতে পড়ে রয়েছি। আগামী 2রা ডিসেম্বর থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষা। এর প্রস্তুতির জন্য হাতের সময় খুবই কম। তাই শিক্ষকরা বলছেন, ন্যূনতম জীবন ধারণের নিশ্চয়তা পাওয়ার এই দাবি সরকার দ্রুত মেনে নিলে ক্লাসরুমে ফিরতে চান তারা। প্রয়োজনে আমরা শনিবারও শ্রেণী পাঠদান চালিয়ে দিয়ে আমাদের এই ক্ষতি ইনশাআল্লাহ আমরা পুষিয়ে দেওয়ার আমাদের ইচ্ছা আছে। তাই আমরা চাই সরকার যাতে অবিলম্বে মেনে নিয়ে কাজে আমাদের ফিরে যেতে উৎসাহিত করে এবং আমরা যাতে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করিয়ে তাদের পরীক্ষায় ঠিকমতো উপস্থিত করাতে পারি। তবে দাবি না মানলে বাধ্য হয়ে আরো কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো ডিসিশন না আসে, সেখান থেকে তো আমাদের আন্দোলন চলবে। এর পরবর্তী পদক্ষেপ হবে প্রত্যেকটা বিদ্যালয়ে তালা ঝুলবে। 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক খায়রুন নাহার লিপি জানান, কোনো আশ্বাস নয়, দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে যদি তারা আমাদের আশ্বস্তরা সাদৃশ্যমান যদি জিনিস তারা
এখানে এসে শহীদ মিনারে কর্তৃপক্ষ এসে সকল শিক্ষকদের সামনে উপস্থিত করবে, আমরা আজকেই শহীদ মিনার ত্যাগ করব ইনশাআল্লাহ। রোববার সচিবালয়ে সরকারের সাথে বৈঠকে আশ্বাসের পর কর্মবিরতি স্থগিত করেন শিক্ষক নেতারা, কিন্তু চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশের ক্ষতি করে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গায় লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড সহ বন্দরের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বন্দর ঘিরে 4 থেকে 5 বিলিয়ন ডলার বিনিয়োগ হবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রাখার সক্ষমতা ছিল 56,000 TEUs। লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল উদ্বোধনের ফলে তা বেড়ে হয়েছে 66,000। চট্টগ্রামের পতেঙ্গায় বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল সহ বন্দরের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় বন্দরের টার্মিনাল সহ কয়েকটি স্থাপনা বিদেশি অপারেটরদের দেয়া নিয়ে বিতর্কের বিষয়ে কথাও বলেন তিনি। আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, এই একটা এতদিন ধরে একজনকে দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা বলার নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে চলে গেছে, তখন তো কোনো কথা বলার নেই। আই এম দ্য লাস্ট পারসন আমার দেশের ক্ষতি করে কাউকে দিব। পরে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করে উপদেষ্টা জানান, বে টার্মিনাল নির্মাণে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী। তারা ডিপিএম আসবে, কারণ G2J এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কারণে আপনারা জানেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলে এটা সরাসরি ইনভেস্টমেন্ট হবে। এটা এস্টাবলিশ করতে করতে হয়তো 5 বছরের মতো লাগবে, কিন্তু চিটাগংয়ে এখানে 3 থেকে 4 বিলিয়ন থেকে 5 বিলিয়ন ডলার আলটিমেটলি এখানে আপনার লাগবে। এদিকে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ ও উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে এডিবি ও বিশ্ব ব্যাংক সহায়তা করবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের রিকমেন্ডেশন হলো পোর্টের সাইড থেকে আমরা একটা পোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। তো পোর্ট স্ট্র্যাটেজিতে এটা বের হয়ে আসছে যে এখন যদি আমরা এটা ভবিষ্যতে সাস্টেনেবল করতে চাই, তাহলে রোডের উপর আমাদের 70%, রেলের উপরে হলো 20% এবং হলো ইনল্যান্ড ওয়াটারে 10%। এই ধরনের একটা প্রপোর্শনে আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। এছাড়াও তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন ও বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন উপদেষ্টা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার তাদের জামিন দেয় হাইকোর্ট। ওই দিন বিকেলেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার এই আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। গত 29 অগস্ট রাজধানী শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 4 জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। লতিফ সিদ্দিকী সহ সবার বিরুদ্ধেই মামলাটা হইল সন্ত্রাস দমন আইন, অর্থাৎ ওইখানে বৈশা আমরা নাকি আমাদের এই লোকজন এরা এই সরকারকে উৎখাতের জন্য সন্ত্রাস করার চেষ্টা করছে এবং রাষ্ট্রীয় সম্পত্তি যে আইনগুলো দিছে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। হাইকোর্ট বলছে যে কোথায় কোন সম্পত্তি ধ্বংস করছে, এটার উত্তর দিতে পারে না। এইটা তারা বললো যে ঠিক আছে, তাইলে আমাদের কোনো সো এখন তার মুক্তি পেতে বাধা নাই। হাইকোর্টের যে আদেশটা ছিল সেই আদেশটাই বহাল রইল। দেশে কীটনাশক উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতে 7,500 কোটি টাকার কীটনাশক আমদানি নেমে আসবে 4,000 কোটি টাকায়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম কমবে 20 থেকে 30%। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় রপ্তানিতেও যোগ করবে নতুন মাত্রা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগের ফলে দেশে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট।
কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রযুক্তি ও ভালো জাতের বীজের পাশাপাশি ভূমিকা রাখছে সার ও কীটনাশক। কৃষিপণ্য উৎপাদনে মোট খরচের 20% ব্যয়ই হয় কীটনাশকের পেছনে। সারের পাশাপাশি কীটনাশকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন বছরে আমদানির পরিমাণ 1 লাখ মেট্রিক টন। উচ্চ প্রযুক্তির ওষুধ শিল্প রপ্তানিতে এগিয়ে গেলেও অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির এই শিল্পটি আগাতে পারছিল না সরকারি নীতির কারণে। কারণ কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্কহার 30 থেকে 58%, যেখানে প্রস্তুত কীটনাশক আমদানিতে শুল্ক মাত্র 5%। তবে দীর্ঘদিন পর আমদানি নির্ভর নীতি পরিবর্তন করে কীটনাশক শিল্পকে ওষুধ শিল্পের মতো কর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই নীতি সহায়তার কারণে আমাদের এই আমদানিমুখী শিল্পটি এটা আপনার উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। আমদানি ব্যয় কমে যাবে প্রায় 4000 কোটি টাকার মতো। বর্তমানে 100টি জেনেরিক মলিকিউল বা উপাদানের 10,000 ব্র্যান্ডের কীটনাশক আমদানি করা হয় বাংলাদেশে। 55% বাজার দখলে রয়েছে 7টি বহুজাতিক কোম্পানির। 41% বাজার দখল আমদানিকারকদের হাতে। দেশে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার, এসিআই, স্কয়ার সহ মোট 22টি। 20টি জেনেরিক মলিকিউলের প্রায় 150টি ব্র্যান্ডের কীটনাশক উৎপাদন করা হচ্ছে দেশে, যা বাংলাদেশের 7,500 কোটি টাকার বাজারে মাত্র 4%। দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি পাবে, তখন এটার কস্ট অফ প্রোডাকশন কম। বিদেশ থেকে যখন আমদানি করা আসে, কীটনাশক বালাইনাশক আসে, তখন কৃষক পর্যায়ে গিয়ে প্রায় 3 থেকে 4 গুণ বৃদ্ধি হয়ে যায়। এদিকে বিশাল পরিমাণ আমদানি করা কীটনাশকের মান যাচাই করা কঠিন হয় ভেজাল ও নিম্নমানের পণ্য আমদানিরও অভিযোগ রয়েছে। দেশে উৎপাদন হলে মান নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন এই দেশে 15-20টা কোম্পানি উৎপাদন করবে, উৎপাদনকারী কোম্পানির ল্যাবরেটরিতে এটা পরীক্ষা হবে, তারা কিন্তু খুব সহজেই এর মান নিয়ন্ত্রণ, এর উন্নত থেকে উন্নততরের দিকে যাবে। সরকারের নীতি পরিবর্তনের ফলে ইতিমধ্যে পাকিস্তান, ব্রাজিল, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কীটনাশক রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্রাজিলের অনেক বৃহত্তর কোম্পানি, পাকিস্তানের কোম্পানি এবং আফ্রিকার কয়েকটি দেশ, সেই সমস্ত দেশে আমাদের পণ্য ট্রায়াল শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তারা জানান, সরকারের এই সিদ্ধান্ত শুধু একটি শিল্পকে নয়, পুরো কৃষি খাতকে বদলে দেবে। উৎপাদনে গতি আসবে, ব্যয় কমবে কৃষকের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন স্থিতিশীলতা সম্ভব নয়, তাই অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী, মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী মনোনীত হওয়ায় তার সমর্থনে নেতাকর্মী সমর্থকদের গণমিছিলের আগে সমাবেশে তিনি এ দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। পরে গণমিছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কারওয়ান বাজার এসে শেষ হয়। জয়লাভ করতে পারবে না ভেবে আজকে নির্বাচন বানচাল করতে চায়, তারা আজকে নতুন করে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। একটি দলের কথা না বললেই নয়, যে দলটি এদেশের পতাকা চায়নি, আজকে তারা এদেশে বসে আজকে এদেশের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এবার অর্থ সংবাদ। আজ রাত 8টায় পর্দা উঠছে বছরের সবচেয়ে বড় শপিং উৎসব দারাজ 11/11 দ্য রিয়েল বস, দ্য বিগেস্ট সেল অফ দ্য ইয়ারের। এবছরের 11/11 ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে সর্বোচ্চ 80% পর্যন্ত ছাড়, হট ডিলে 75% পর্যন্ত ছাড় ও 11 টাকা ডিল। এছাড়াও থাকছে জনপ্রিয় 1 টাকা গেমে অংশ নিয়ে রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইক, শ্রীলঙ্কার কাপল ট্রিপ, রিভো ই বাইক সহ আরো অনেক পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। মিজান শাহজাহানের রিপোর্ট। ফাহিমের বাসায় সবাই প্রত্যেক বছর ই কমার্স খাত দেশের অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে।
প্রযুক্তি আর ভোক্তার চাহিদার মেলবন্ধনে এই খাতে নতুন মানদণ্ড তৈরি করেছে দেশের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও মানের ব্যাপারে আপসীন দারাজের বর্ষসেরা উৎসব শুরু হচ্ছে আজ রাত 8টা থেকে। এটি চলবে 21 নভেম্বর পর্যন্ত। বেশি বেশি শপিং করে দারাজ 11 থেকে রিয়েল বস অফ 11। আমাদের হাই ভ্যালু ভাউচারগুলো লাইভ হচ্ছে কিন্তু রাত 8টা থেকে 9টা এবং 12টা থেকে 1টা। সাথে থাকছে ব্র্যান্ডের ফ্ল্যাট ডিসকাউন্ট রাত 8টা থেকে 2টা। এর সাথে আছে প্রিপেমেন্টের 20% ডিসকাউন্ট আপ টু 20%। সাথে কিন্তু আপনারা ফ্রি ডেলিভারিও পাচ্ছেন। আর আমাদের সবসময় অফার তো আছেই, 6 মাসে কোনো রকম ইন্টারেস্ট ছাড়া ইএমআই। AHM হাসিনুল কুদ্দুস রুশো আরও জানান, এই উৎসবে অন্য বছরের তুলনায় বেশি সুযোগ সুবিধা পাবেন গ্রাহকরা। তিনি বলেন, এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ 1 টাকার গেম। সবার বহুল প্রতীক্ষিত 11/11 ক্যাম্পেইন, ইটস এ বিগ শপিং ফেস্টিভ্যাল, আমরা সবাই জানি। আমি 1 টাকা গেমের পুরস্কারগুলো বলছি। ফার্স্ট পুরস্কার রয়্যাল এনফিল্ড মোটর বাইক, সেকেন্ড পুরস্কার ঢাকা শ্রীলঙ্কা কাপল ট্রিপ উইথ স্টে, অ্যান্ড তৃতীয় পুরস্কার রিভো ই বাইক। আর সাথে আরো 7টা পুরস্কার তো থাকছেই। তাছাড়া আমাদের 11/11 ডিলগুলো কিন্তু আছে 11 টাকা, 111 টাকা, 1111 টাকা এবং 1111 টাকা। এখানে কিন্তু আপনারা টিভি, ফ্রিজ, গিজার থেকে শুরু করে অনেক আকর্ষণীয় পুরস্কার পাবেন। এবং এটা আপডেট জানতে সবসময় চোখ রাখেন আমাদের অ্যাপে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনারা জানতে পারবেন যে কখন এই প্রোগ্রামগুলো অনবোর্ড হচ্ছে। পণ্যের গুণগত মান, ডেলিভারি নির্ভরযোগ্যতা ও গ্রাহক সেবা দিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করে নিয়েছে দারাজ বাংলাদেশ। উৎসবে আর পুরস্কারে মাতিয়ে রেখে গ্রাহকের সাথে সেতু বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ দারাজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অ্যামাজনে সবুজে ঘেরা ব্রাজিলের বেলেম শহরে শুরু হলো 30তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30। বাংলাদেশ সহ বিশ্বের 150টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন 2 সপ্তাহব্যাপী এই বৈঠকে। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন, উন্নত দেশগুলোর দায়িত্বশীলতা ও পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়ন। একই সাথে গুরুত্ব পাচ্ছে উন্নয়নশীল ও ধনী দেশগুলোর মধ্যকার ভারসাম্য ঠিক রাখার বিষয়টি। এবারের সম্মেলনে পুরনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল। গত বছরের সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু বিপর্যয়ের ধাক্কা সামলাতে দরিদ্র দেশগুলোর জন্য $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও সেখান থেকে কোনো অর্থ বিতরণ হয়নি। আয়োজকরা বলেন, স্বার্থের কারণে সবুজ পৃথিবীকে ধ্বংস করছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটাতে চুক্তি পাস হয়েছে সিনেটে। বিবিসি জানায়, চলমান শাটডাউনের ফলে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করছে এবং লাখ লাখ আমেরিকানদের খাদ্য সহায়তা পেতেও দেরি হচ্ছে। এই চুক্তির ফলে 40 দিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে চুক্তি কার্যকরে প্রয়োজন হবে প্রতিনিধি পরিষদের অনুমোদন। এই চুক্তির আওতায় শাটডাউনের সময়ে কর্মী ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার ছাড়াও অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে এই চুক্তি পুরোপুরি কার্যকর হতে কতদিন সময় লাগবে এবং তা কতটুকু টেকসই হবে তা এখনো স্পষ্ট নয়। গত শনিবার দিনভর ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটররা অচলাবস্থা নিরসনে আলোচনায় বসলেও কোনো সমাধান না আসায় সিদ্ধান্ত হয় ভোটের। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। বাংলাদেশের বোলিংই শক্তি, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিংয়েও ভালো করতে হবে। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। পরাগারমানের রিপোর্ট। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে নিয়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। সম্প্রতি ব্যাটিং ব্যর্থতা বেশ ভোগাচ্ছে টাইগারদের। সেই ব্যর্থতা কাটাতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসাবে নিয়োগও দিয়েছে বিসিবি। ফরম্যাট বদলে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার চেষ্টা নাজমুল হোসেন শান্তদের।
খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন, টিভিতে খেলা দেখেছি, প্লেয়াররা সবাই এক্সাইটেড। বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দিবে। 5.5 মাস পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্টে ফিরছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেট আইরিশরা নবীন হলেও ঘরের মাঠে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টাইগাররা, এমনটাই মনে করেন শান্ত। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই। অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে, কিন্তু সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে। সো আমি আশা করবো যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আশা শান্তর, কারণ সামনে আরো অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ভালোর পথে হাঁটতে চান বাংলাদেশ দলের অধিনায়ক। টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ। এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকে। এদিকে টেস্ট ক্রিকেট আইরিশরা নবীন হলেও স্বাগতিকদের চ্যালেঞ্জে ফেলে দিতে প্রস্তুত অ্যান্ড্রু বালবার্নিরা। তাছাড়া গত 8 মাস ধরে টেস্টে অপরাজিত তারা। অবশ্য এর আগে দুই দলের একবারের মোকাবেলায় আইরিশদের 7 উইকেটে পরাজিত করেছিল বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। বাংলাদেশের টেস্ট অভিষেকের 25 বছর পূর্তি ও বিসিবির ক্রিকেট কনফারেন্সের অনুষ্ঠান বয়কট করেছে ক্রীড়া সাংবাদিকরা। আমন্ত্রণ জানিয়েও অনুষ্ঠান স্থলে প্রবেশে বাধা দেওয়ায় অনুষ্ঠান বয়কট করা হয়। রাজধানীর এক 5 তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত 2 দিনের ক্রিকেট কনফারেন্সের শেষ দিন ছিল সোমবার। একই সাথে 10 নভেম্বর বাংলাদেশ টেস্ট অভিষেকের রজত জয়ন্তীও। দিনটি উদযাপন করতে বিশেষ আয়োজন করে বিসিবি। বিকাল 4টায় সংবাদ মাধ্যমগুলোকে আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরেও প্রবেশ করতে দেওয়া হয়নি সংবাদকর্মীদের। মিডিয়ার প্রতি অবজ্ঞা বিসিবির নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এমন বৈরী আচরণের প্রতিবাদে মিডিয়া কর্মীরা অনুষ্ঠান বয়কট করে। তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ নারী এককে আলো ছড়িয়েছেন বাংলাদেশের 4 আর্চারি। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন সবাই। সোনালী রায় ও সীমা আক্তার শিমু পরাজিত করেন কাজাখস্তানের 2 প্রতিপক্ষকে। ইতি খাতুন মালয়েশিয়া এবং মনিরা আক্তার চীনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। রিকার্ভ পুরুষ এককে রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই ইয়েনকে 6-4 সেটে পয়েন্ট হারিয়ে শেষ 16তে উন্নীত হন। তবে দ্বিতীয় সেশনে হতাশ করেন নারী আর্চাররা। কম্পাউন্ড নারীর দলগত ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও হতাশ করেন তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানের কাছে হেরেছে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হয়ে যাবে, মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা করছে একটি চক্র, অবিলম্বে তফসিল ঘোষণার দাবি। যারা বলে গণভোট সংবিধানে নেই তারা ফ্যাসিবাদী আমলকে সমর্থন করে, হামিদুর রহমান আজাদ। 5 দফা দাবিতে কাল পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। নির্বাচন পেছালে দায় নিতে হবে বিএনপি জামায়াতকে, বললেন এনসিপি নেতারা। জুলাই সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলে আন্দোলনের হুঁশিয়ারি। গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার, রিজওয়ানা হাসান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি প্রেস সচিবের। এবং বাগেরহাটের 4টি সংসদীয় আসন নিয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের। গাজীপুরের 5টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।